ইসমাইল মির্জা বসুবরাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা প্রত্যেকেই জানি এবং দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনও স্পষ্টতা সেটি এখনও আমরা বুঝতে পারছি না। এটি ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সে ধরনের একটা কথা আলাপ আলোচনা চলছিল। লন্ডন বৈঠকের পরে এক ধরনের স্বস্তির কথা শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যে ফেব্রুয়ারিতে সে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এবং লন্ডন বৈঠকে যৌথ ঘোষণায় আমরা দেখেছি যে সেখানে বলা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে, কিন্তু পরবর্তীতে কাঙ্ক্ষিত সময় নির্বাচনের কথা বলা হচ্ছে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকে প্রশ্নটি করতে চাই। কাঙ্ক্ষিত সময় নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু সেই নির্বাচনের সুস্পষ্টতা যখন জানা যাচ্ছিল না, ঠিক সেই সময় গতকালকে আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে দুজন রাজনৈতিক নেতা মোস্তফা জামাল হায়দার ও ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিষয়টা পরবর্তী প্রেসিংয়ের পক্ষ থেকে কিন্তু খুব একটা বেশি জানা যায়নি। তো আপনি এই জাতীয় নির্বাচন এবং এই ঘোষণা যেটি দুজন দিলেন জনাব ববি হাজ্জাদ এবং মোস্তফা জামাল হায়দার, আপনি বিষয়টাই কীভাবে দেখেন? না, এটা তো নতুন করে কোনো ঘোষণা দেওয়ার বিষয় না। সর্বশেষ যেটা লন্ডনে বৈঠকটা হলো জনাব তারেক রহমানের সাথে, সারা জাতি তো সেই বৈঠকের দিকে তাকিয়ে থাকলো এবং সেখান থেকে যেটা মেসেজটা আসলো যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথম। তো আমরা তো ধরে নিয়েছি যে একটা পজিটিভ জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা পৌঁছে গেছেন এবং বৈঠকের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করেছে যে ফেব্রুয়ারির বাইরে উনি যাবেন না। তো এই কারণে সারা দেশে একটা স্বস্তির পরিবেশ তৈরি হলো এবং রাজনৈতিক দলগুলো কিছুটা নির্বাচনমুখী হলো। কিন্তু হঠাৎ করে আবার বিভিন্ন রকমের বক্তব্য চলে আসলো। প্রধান উপদেষ্টার প্রেস দায়িত্বে যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন। এমনকি প্রধান উপদেষ্টা বলল যে কম সংস্কার হলে এতটুকুন হবে বা আর বেশি সংস্কার হলে জুনে হতে পারে। তো এইসব কথাবার্তা বলে আবার একটা কেমন যেন নির্বাচন নিয়ে দশা তৈরি করলো। এর পাশাপাশি নতুন যে রাজনৈতিক দল তরুণ সমাজের যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা যখন একটা রাজনৈতিক দল গঠন করলো এবং তাদের যে বক্তব্যগুলো আসছে তাতে তারা দ্রুততম সময়ে নির্বাচনে যেতে চায় না, তারা অনেক সময় নিতে চায় এবং তারা যে সমস্ত কর্মসূচি মাঠে দিচ্ছে সেগুলোতে আগামী 2-3 বছরও নির্বাচন হওয়াটা তাদের কথার সাথে আমি তো কোনো বাস্তবতা দেখি না। কারণ তারা বলছে যে সংসদ নির্বাচন হবে না, গণপরিষদ হবে, আবার বলছে গণভোট হবে, তারপরে নতুন সংবিধান। এখন তো আবার বেশি করে বলতেছে এটা মুজিববাদী সংবিধান 72-এর, এটার কিছুই রাখা যাবে না, সব কিছু এখন নতুন করে সংবিধান রচনা করতে হবে। তো সব কিছু মিলিয়ে তারা একটা জায়গায় অবস্থান নিচ্ছে যেটাকে আমরা সারা জাতির মধ্যে একটা ধারণা হয়েছে এটা বোধহয় সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটা হচ্ছে এবং বিগত দিনে যে তারা পদযাত্রাগুলো করলো এবং সর্বশেষ গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জ, এগুলোর মধ্য দিয়ে আরও দৃশ্যমান হলো যে এখানে সরকারের পৃষ্ঠপোষকতা আছে। সুতরাং তারা যে সমস্ত কথা বলছে সেগুলো আমরা ধারণাগতভাবে আমরা মনে করি এগুলো কিংস পার্টির রোল তারা প্লে করছে। আর অন্যদিকে ইসলামিক কয়েকটি দল, জামাত ইসলামী সহ, তারও একই সুরে কথা বলছে। যেমন পিআর পদ্ধতি, জামাত তো বলেই বসলো যে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন তারা অংশগ্রহণ করবে না। আবার কোনো কোনো সময় বলে যে না, সনাতনী যে পন্থায় আছে সেই পন্থায় তারা নির্বাচনে যাবে এবং তারা তার ক্যান্ডিডেট দিয়েছে, প্রায় 300 সিটে ক্যান্ডিডেট
আমাদের হাইকোর্টও কিছু বন্ধুবান্ধব আছে, তাদের জিজ্ঞেস করি কি কোন এলাকায়, তারা তো বলছে যে হ্যাঁ আমাদের নির্দেশনা আছে যার যার এলাকায় কাজ করার জন্য। তার মানে কি, আপনি একদিকে বলছেন যে পিএস ছাড়া নির্বাচনে যাবেন না, এবং সংস্কার আপনারাও পরিপূর্ণ সংস্কার চাচ্ছেন, ঐক্যমত কমিশন থেকে যেসব প্রস্তাবনা দিচ্ছে অধিকাংশ প্রস্তাবনার সাথে কিন্তু তারা একমত। আজকেও দেখলাম যেখানে অনেক রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে না, সেগুলো আবার দেখি যে জামাতে ইসলামী বা অন্যান্য ইসলামিক দল ঐক্যমত পোষণ করে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি এবং কয়েকটি ইসলামিক দল মিলে রাজনৈতিক পরিবেশ নাই, এই যে বক্তব্য দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়গুলো নিয়ে, এবং এনসিপি তো আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আচ্ছা, এর বাইরে আবার বলতেছে সর্বাগ্রে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, এবং জামাত ইসলামী এটার সাথে একই সুরে কথা বলেছে। তো তারা যে সমস্ত বক্তব্য দিয়ে এখন মাঠে আছে বা মাঠ গরম করার চেষ্টা করছে, আমি তো মনে করি সব কিছুই ফয়সালা হয়ে যাবে যদি একটা সুষ্ঠু নির্বাচনের দিকে জাতিটা অগ্রসর হতে পারে। এবং এই ব্যাপারে বর্তমান সরকারের দায়িত্ব অনেক বেশি। ভাই, আপনি তো কোনো নির্বাচিত সরকার না, এবং আপনার তো একটা সময়সীমা আমরা নির্ধারণ না করলেও স্বাভাবিকভাবে জনগণ মনে করে যে আপনি খুব দ্রুততম সময়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি সসম্মানে আপনি চলে যাবেন। সেই জায়গায় আপনি যে এত মারপ্যাচ করছেন, নয়ছয় করছেন, তাতে তো জনগণ তো একটু সংক্ষুব্ধ হচ্ছে। যেমন আমরা যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে এখনও আছি, আমরা মনে করি যে নির্বাচন যদি সুদূর পরাহত হয়, জনগণ আবার ফুঁসে উঠতে পারে। জনগণের পালসটা কিন্তু এই সরকার বা উপদেষ্টারা বুঝতে পারছে কি না, যত দিন যাচ্ছে তত তো আমরা সন্দেহান। কারণ সরকারের মধ্যে সরকার আছে বলে সুশীল সমাজ থেকেও বলা হচ্ছে। কয়েকটি সেমিনারও আমরা দেখলাম যে অনেকেই কিন্তু এই কথাগুলো বলছে, এবং কেউ কেউ বলছে যে এই সরকার বোবা না কালা না অন্ধ, কোনো রিঅ্যাকশানও দেয় না। এত আলোচনা সমালোচনা হয়, কোনো ব্যাপারে তাদের কোনো বক্তব্য দেখি না, এবং তারা যে বিব্রত বোধ করে সেটাও মনে হয় না। তো সব কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। আমি মনে করবো এটা সরকারেরই সৃষ্টি। সরকার কী কারণে এগুলো করছে সেটা আমাদের গভীরভাবে আমাদের ভাবতে হবে। বাংলাদেশের জনগণ 54 বছর ধরে অনেক দুঃখ কষ্টে দিনাতিপাত করেছে, অনেক প্রজন্ম ইতিমধ্যে গত হয়েছে। বর্তমান যে প্রজন্ম, আমরা আশাবাদী ছিলাম তারা তাদের এই সফল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটা ওয়াচডগের ভূমিকা তারা পালন করবে, এবং তারা এই সরকার সহ ভবিষ্যতে যে সরকার আছে তাদের উপরও একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে। তাইলে হতো রাষ্ট্রটা সঠিক পথে এগিয়ে নেওয়া যেত। কিন্তু তারা যখন এখন ক্ষমতার অংশীদারিত্বের কম্পিটিশানে নেমে গেছে, একই সাথে জামাতে ইসলামীও যে বিভিন্ন জায়গায় ক্ষমতার অংশীদারিত্ব পাচ্ছে বা পাওয়ার চেষ্টা করতেছে, সেটাও দৃশ্যমান হচ্ছে। সুতরাং একটা দূরত্ব বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, আর এদিকে তারা কেমন যেন একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে। তো বিএনপির থেকে বারবার আবেদন জানানো হচ্ছে যে আমাদের মধ্যে যেন বিভেদটা চরম আকার ধারণ না করে, ভিন্নমত থাকবে, যেহেতু প্রত্যেকে যার যার দল আছে, তার কর্মসূচি আছে, সেটা গণতন্ত্রের জন্যই একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে। কিন্তু আমরা কেউ যেন এমন কিছু না করি যে পুরা রাষ্ট্রের মধ্যে আবার একটা চরম হতাশা এবং অরাজকতা সৃষ্টি হয়। সেই কারণে আজকে যে বিভিন্ন শক্তি এখানে কাজ করছে, দেশীয় এবং আন্তর্জাতিক, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের যারা আশেপাশে ছিল সুবিধাভোগী, তারা এখনও সমাজের বিভিন্ন স্তরে আছে।
যে কোনো ইস্যুতে তারা কিন্তু তাদের অ্যাক্টিভিজম আমরা লক্ষ্য করছি। ছোটোখাটো কতগুলো ইস্যু তো তারা অনেক সময় ওদের সাথে সহযোগী হয়ে একসাথে কাজ করছে। সর্বশেষ আমরা গোপালগঞ্জের ঘটনায় দেখলাম, তাতে অবশ্য আমরা এনসিপির কিছু সমালোচনা আমরা করছি যে ভাই তোমরা সারা দেশে করলা পদযাত্রা আর গোপালগঞ্জে এসে বললাম মার্চ টু গোপালগঞ্জ। তো সেখানেও তো কিছুটা উস্কানি আছে বলে আমরা মনে করি। এবং সরকার তোমাদেরকে যেভাবে সুরক্ষা দিল সেটা না দিলে তো একটা আরও মেচাকার হয়ে যেত। খুব মেসাকার হয়ে যেত। এখনও যে তোমরা সভা সমাবেশগুলো করছো কঠিন নিরাপত্তার বলয়ের মধ্যে তোমরা করছো, এবং এগুলো নিয়ে অনেক সমালোচনা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি। তো পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রফেসর ইউনূস তার বোধগম্য হওয়া উচিত। উনি যত দেরি করবে এই সরকার ইতিমধ্যে জনপ্রিয়তা হারাতে বসেছে। যে জনপ্রিয়তার শীর্ষে তারা ছিল সেটা কিন্তু গত 2-3 মাসে নিচের দিকে নেমে যাচ্ছে। এটা হতে থাকলে পরে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সেটা বিগ কোয়েশ্চেন। যে কারণে অনেকেই দাবি তুলছে এই সরকার হয়তো পারবে না, আমাদের নতুন করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। জি, আমরা শুনছিলাম এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষক, এই অনুষ্ঠানের সাথে বেশ আগে থেকে যুক্ত এবং তার বিশ্লেষণ বললেন এবং তিনি শঙ্কা প্রকাশ করলেন নানা ক্ষেত্রে। এনসিপি ইসলামিক দলগুলো দেখা যাচ্ছে বিএনপি এবং তার সমমনা দলগুলো যেটা বলে তার সাথে একটা বিপরীত ঐক্য, ওইদিকে থাকলে ওইদিকে অনৈক্য, এবং শঙ্কার জায়গাটা এইভাবে বললেন যে এই সরকার আসলে একটা সঠিক নির্বাচন করতে পারবে কিনা সে কারণের জন্য নতুনভাবে যেটি একটা সরকারের কথা ভাবা হচ্ছে, সর্বকালীন যে সরকার, সে সরকারের ইঙ্গিতের কথাও তিনি তার পক্ষ থেকে বলেন। আপনি কীভাবে দেখছেন? আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূস তার নিজের যে আন্তর্জাতিক অবস্থান, তার যে বিশ্বজুড়ে তার যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি নষ্ট হতে পারে এমন কিছু তার কোনোভাবেই করা উচিত হবে না। কিন্তু যে আশঙ্কার কথা সুব্রত বলেছেন সেটা উড়িয়ে দেওয়া যায় না। সে আশঙ্কা সবার মধ্যেই আছে যে আসলে এই সরকার একটা নির্বাচন করতে পারবে কিনা, বা করলে কতটা সুষ্ঠু হয়ে করতে পারবে। অনেকগুলো বিষয়ে আমরা দেখেছি যে অপ্রাসঙ্গিকভাবে সরকার নিজে হোক বা বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে এমন সব ইস্যু সামনে আনা হয়েছে যেগুলো আসলে কখনো কারোর দাবি ছিল না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কখনো পিয়ার পদ্ধতি চেয়েছে এটা আমরা কখনো শুনিনি। পিয়ার পদ্ধতির কথা প্রথমে এসছে সংস্কার কমিশন থেকেই, এবং সংস্কার কমিশন যখন বিষয়টা সামনে নিয়ে এসছে তখনই একটা বিভেদের বীজ রোপণ করা হয়েছে আসলে। কারণ নির্বাচন আমাদের প্রচলিত পদ্ধতিতে আমরা যেভাবে যে প্রত্যেকটি আসনে প্রার্থী থাকবে, মানুষ প্রার্থীকে ভোট দেবে, সেই পদ্ধতিতেই নির্বাচন হয়ে এসছে এত বছর, এবং সেটাতেই সাধারণ মানুষ অভ্যস্ত। আমি যদি এই একটা পয়েন্টে বলি যে আপনি সাধারণ মানুষকে যদি বোঝাতে হয় যে আপনাদের কোনো প্রার্থী থাকবে না, আপনারা শুধু মার্কায় ভোট দেবেন, মার্কা দেখে ভোট দেবেন, সেখানে মানুষকে বোঝাতে আসলে কত বছর লাগবে যে প্রার্থী নাই। গ্রামের মানুষ, সাধারণ মানুষ অনেকেই সেই পর্যায়ে সচেতন না। সেখানে মানুষকে বোঝানো যে আপনার কোনো এমপি নাই, কোনো প্রার্থী নাই, আপনি শুধু মার্কা দেখে ভোট দেবেন, এই সচেতনতা তৈরি করতে আসলে কত সময় লাগবে? এটা 2-4 মাসে সম্ভব না। সারা বাংলাদেশ জুড়ে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে একদম দরিদ্র হতদরিদ্র মানুষ থেকে শুরু করে সবাই তো ভোটার, সবাইকেই পৌঁছাতে হবে, এবং সবার সচেতনতার মাত্রা সেই পর্যায়ে না। সো এটা এই ধরনের অনেকগুলো বিষয়ই যেগুলো সামনে আসছে, এগুলো আসলে জটিলতা তৈরি করা ছাড়া আর কোনো কিছু না। আমরা এত কিছু চাই না, আমাদের আসলে চাওয়াটা ছিল খুব সামান্য, যে আমরা যেটা চাই যে বাংলাদেশে কোনো ধরনের কোনো কালাকানুন থাকবে না, কোনো কালো আইন থাকবে না, এবং আইনের শাসন থাকবে। আইনের শাসন যদি থাকে বাকি সব কিছুই আসলে নিশ্চিত হয়ে যায়। কেউ কোনো ধরনের অন্যায় করলে সেটা যেই করুক সে আইনের বাইরে থাকবে না, আইনের আওতায় আসবে। সো সেই পরিবেশটা নিশ্চিত করতে পারলেই অনেক কিছু হয়ে যেত। নির্বাচন যেটা ছিল, নির্বাচন নিয়ে সুষ্ঠু, অবাধ এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, কোনো ধরনের কালো টাকা বা পেশি শক্তির কোনো রকম প্রভাব যাতে না থাকে, সেরকম নির্বাচন হলেই আমরা খুশি ছিলাম। আমাদের অস্বাভাবিক রকমের নতুন বন্দোবস্তের কথা বলতে বলতে এত অস্বাভাবিক রকমের বিস্তৃত করেছে সংস্কার কার্যক্রমকে, সেখানে এসে এখন পুরোটা গুটিয়ে আনা
সংস্কার কমিশনের জন্য বা জাতীয় ঐক্যমত্য কমিশনের জন্য আসলে কঠিন হয়ে পড়েছে। তারা মানে প্যান্ডোরার বাক্স ওপেন করে বাক্স বন্ধ করাটা কঠিন। তো সেই জায়গাটাই আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আছে সরকার। সেটা ইচ্ছাকৃত কিনা, সংকট তৈরির জন্যই এটা করা হচ্ছে কিনা, সেই সন্দেহ কিন্তু দাদা বলছিলেন, এবং এই সন্দেহ মানুষের মধ্যে আছে। কারণ সরকার প্রথম থেকেই যেটা করেনি সেটা হচ্ছে যে এই সরকারের মেয়াদ কতদিন হবে সে সম্পর্কে কোনো রকমের কোনো ধারণা দেয়নি। অনেক পরে এসে অগাস্টের 8 তারিখে প্রফেসর ইউনূস শপথ নিলেন, এবং তারপরে 16ই ডিসেম্বরে এসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে 2026-এর জানুয়ারি থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে। এর আগে মানে কোনো ধারণাই ছিল না যে আসলে কখন নির্বাচন হতে পারে। এবং এই জাতীয় সংশয়গুলো তৈরি করে মানে কেন কার লাভ হবে, বাংলাদেশে আসলে কী লাভ হবে সেটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা চাই যে আমরা সবার দেশপ্রেমে বিশ্বাস করি, সবাই দেশপ্রেমিক, এমন কিছু যাতে কেউ না করেন যেটা দেশকে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে এই মুহূর্তে যে পিআর পদ্ধতির কথা বা সংবিধান সংশোধনের প্রসঙ্গ আসছে, গণভোটের প্রসঙ্গ আসছে, এই বিষয়গুলোকে সামনে টেনে আনা হচ্ছে, নতুন সংবিধানের কথা বলা হচ্ছে। নতুন সংবিধানই যদি আমি চাই তাহলে আমি ঐক্যমত্য কমিশনের আলোচনায় গিয়ে এতগুলো সংবিধান নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের বিভিন্ন দফা নিয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমি অংশ নেব কেন? আমার তো ফার্স্টেই বলা উচিত যে না, আমি এই সংবিধানই পাই না, এই সংবিধানই আমি চাই না, আমি একদম নতুন সংবিধান চাই, নতুন সংবিধান নতুন করে লিখতে হবে, আমি এই সংবিধানের কোনো দফা নিয়ে আলোচনায় আমি যেতে চাই না। সেটা কিন্তু করা হয়নি। তো অবস্থাগুলো বিভিন্ন সময়ে পরিবর্তিত হচ্ছে। একটা সময় গিয়ে মানে এতদিন পর্যন্ত আমরা দেখলাম, আজকে পর্যন্ত দেখছি আমরা যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেওয়া হচ্ছে। হঠাৎ করে শুনছি যে না, এই সংবিধান মাইয়া, নতুন সংবিধান হতে হবে। তো এই নতুন সংবিধানের কার্যকারিতা নিশ্চিত করার জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে, কিংবা যে জুলাই সনদ যেটা আসবে সেই জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে গণপরিষদের নির্বাচন করতে হবে, হ্যাঁ, গণভোট করতে হবে। এই ধরনের বিষয়গুলো এক ধরনের জটিলতা তৈরি করছে। সেই জটিলতা থেকে কোনো রকম জটিলতায় বাংলাদেশকে আর ফেলা উচিত না, বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারবে না। আমি আরেকটা বিষয় একটু টাচ করে দিচ্ছি যে আমাদের অর্থনৈতিক অবস্থা আসলে ভালো না, খুব বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো না। আমাদের বিনিয়োগ আসছে না, যদিও বলা হচ্ছে বিনিয়োগ অনেক বেড়েছে, আমাদের যা প্রয়োজন সে তুলনায় কোনো বিনিয়োগ আসছে না। দেশের ভেতরে আমাদের দেশের বিনিয়োগকারী যারা, তারা বিনিয়োগ করছেন না। দেশের ব্যবসা বাণিজ্য এক ধরনের স্থবিরতা হয়ে আছে। আমাদের বিশাল কর্মশক্তি, যে আমাদের যে প্রায় কয়েক কোটি 4 কোটি তরুণ, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না। তাতে সামাজিক অস্থিরতা বাড়ছে, সংকট বাড়ছে। সেই সময়ে যদি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ আমরা আরও পেছন দিকে ঠেলে দিই, তাতে আসলে দেশে অস্থিরতার আশঙ্কা বেশি। সেই আশঙ্কা তৈরি যাতে কেউ না করেন, সেটির জন্য আমাদের অনুরোধ থাকবে। জি, প্রিয় দর্শক, আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক সংখ্যা এবং আমাদের যে ভবিষ্যৎ রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতা আসবার যে রাস্তা তৈরি করা, সেটা নির্বাচনে, সেই নির্বাচন বিলম্বিত হওয়া কিন্তু দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এই 18 কোটি মানুষের জন্য খুব কল্যাণকর নয়। সে আলোচনায় আমরা আবার ফিরে আসবো। আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন হোসেন, তারা দুজনেই আমাদের সাথে থাকবেন। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে প্রিয় দর্শক, একটা ছোট বিরতি দিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে। আমাদের সাথে গণফোরামের নির্বাহী সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন হোসেন। আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম এবং এর মধ্যে এখন ঐক্যমত্য কমিশনের বিষয় নিয়ে কথা বলতে চাই। সুব্রতদা, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ, তিনি বলেছেন জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে, সেটা আগামীকাল সোমবারের মধ্যে সকল দলগুলোর মধ্যে দেওয়া হবে, তখন তারা হয়তো বিচার বিশ্লেষণ করবেন। কিন্তু যে বিষয়গুলো ঐক্যমত হয়নি তা বাদ দিয়ে কি খসড়া তৈরি করা হয়েছে কিনা? না, আমার কাছে তো মনে হচ্ছে যে উনি আরো বেশি তালগোল পাকাচ্ছেন। এতদিন আমরা সেকেন্ড সেশন যেটা শুরু হলো 19 দিন ব্যাপী, অধিকাংশ সময় তো আমরা সংবিধান নিয়ে কথা বললাম, বিভিন্ন আর্টিকেলের উপর। সেখানে বিচার বিভাগ, হাইকোর্ট সহ নিম্ন আদালত আলোচনা হয়েছে, 70 অনুচ্ছেদ আলোচনা হয়েছে। তারপর আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে, তার ফরমেশন নিয়ে আলোচনা হয়েছে, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো সব কিছু আলোচনা করার পরে এখন চলে গেছে জুলাই সনদ। আর জুলাই সনদে কি থাকবে সেটা তো আলোচনা হয় নাই। আপনি কালকে একটা ড্রাফট পাঠিয়ে দেবেন বললেন,
তাহলে এতদিন যে আলোচনা করলেন এগুলো কিসের জন্য করেছেন? এটার বেসিসটা কি? আজকে তো আবার পুলিশ কমিশন নিয়েও কিছুটা আলোচনা হয়েছে। আমি প্রথম থেকেই বলেছি, আপনার এখানেও বলেছি, যে কিছু কিছু কমিশন আছে এগুলো সব রাজনৈতিক দলের সাথে আলোচনার কোনো দরকার নেই। পুলিশ কমিশনের সংস্কার এগুলো করেন না, এটা তারপরে আপনার প্রশাসনের সংস্কার, এগুলো যারা আপনাদের গণমাধ্যম সংস্কার, কবে সেই রিপোর্টগুলো দিয়েছে? তারপরে আপনার দেবপ্রিয় ভট্টাচার্য আর্থিক খাতের যে ইয়েটা অনিয়মগুলো হয়েছে, বড় বড় বিষয়গুলো, সে তো সবার আগেই দিয়ে দিচ্ছে, সেটা কোনো ধরনের তো তারা কালক্ষেপণ করে নাই। সেও তো এখন হতাশ যে আমরা এত কষ্ট করে বিনা পারিশ্রমিকে ঘন্টার পর ঘন্টা বসে এরকম একটা তাদের সামনে তুলে দিলাম শ্বেতপত্র, সেটা পাবলিকলি প্রকাশও করলো না, সেই ব্যাপারে সরকার আজ পর্যন্ত কোনো উদ্যোগও গ্রহণ করলো না। একইভাবে আপনি গণমাধ্যম কমিশন কামাল সাহেব যেটা দিয়েছে সেটা নিয়েও কোনো তাদের মধ্যে আমি কথাবার্তা শুনি নাই। অন্যান্য কমিশন এই বহুত দিন পরে আজকে পুলিশ কমিশন নিয়ে কথা হলো। আরে ভাই, আপনারা তো অনেকগুলো কাজ তো করে ফেলতে পারেন, যেমন বিচারপতিদের নিয়োগের যে আইনটা করেছেন, এটা তো এত আলোচনার দরকার ছিল, হয়তো কিছুটা ত্রুটি আছে, কিন্তু একটা করেছেন তো এইরকম অন্যান্যগুলো করেন, কেউ তো না করছে না আপনাকে। তারপরে প্রধান বিচারপতি একদিন বললেন উনি তো নিজে 25 দফা দিয়েছে বিচার বিভাগ সংস্কারের, তাও তো একেবারে 6-7 মাস হয়ে গেছে, সেখানেও তো কোনো কাজ হচ্ছে না। গত কয়দিন আগে একটা বিচার বিভাগের উপর একটা সেমিনার হলো এবং সেখানে প্রধান উপদেষ্টাও গেলেন। উনি একদিন আগে বললেন যে কালকে আমরা একটা শোকবার পাবো, অর্থাৎ প্রধান উপদেষ্টা বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা নিয়ে একটা পজিটিভ বক্তব্য দেবে, কিন্তু আমরা তো সেটা পাই নাই। তারপরে আপনি এই যে বিচার বিভাগের যে স্বাধীনতা এবং তার জন্য যে সচিবালয়, এইটা তো আপনি এত মাস পরে প্রতিষ্ঠিত করতে পারলেন না। আপনি কোনটা পেরেছেন বলেন? এখন একটা সংবিধান করে আমাদেরকে 19-20 দিন এটার মধ্যে রেখে দিলেন, হঠাৎ করে আজকে এসে বললো আমরা আর সময় দিতে পারবো না, আমাদেরকে এখন জুলাই সনদে দিতে হবে। তাহলে এতদিন যা করছেন ওটার কি হবে? ওটার ভবিষ্যৎ কি? এত সময় কেন নষ্ট করেছেন? আপনি এখানে ঘন্টার পর ঘন্টা বসে রাষ্ট্রের কোষাগারের টাকা পয়সা খরচ করে করলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা গেল। আমরা প্রথম দিকে একটু খুব আশাবাদী ছিলাম যে যাই হোক, বহুদিন এখানে পার্লামেন্টের চর্চা হয় নাই, পার্লামেন্টারিয়ান বিতর্কগুলো আমরা উপভোগ করতে পারি নাই, এখন হয়তো কিছুটা আমরা মিনি পার্লামেন্ট হিসেবে এটাকে খুব আশ্বস্ত ছিলাম। কিন্তু শেষ দিকে এসে উনি যেভাবে এটাকে গুটিয়ে আনছেন, এটা আশাপ্রদ না। এখন জুলাই সনদে কি থাকবে সেটা তো আমরা জানি না, কালকে হয়তো পেলে যাবে। তবে আপনাকে বলি যে আজ থেকে প্রায় 6 মাস আগে বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের একটা খসড়া কিন্তু তারা তৈরি করে রেখেছে এবং আমাদেরকেও তারা শেয়ার করেছে এবং আমরাও কিছু ইনপুট সেখানে দিয়েছি। তো এখন দেখি কালকে যেটা আসবে এটার সাথে কতটুকু মিল আছে। এখন তারা জুলাই সনদের নামে যদি পুরা রাষ্ট্রীয় কাঠামো ইয়ে করে ফেলে, হ্যাঁ, পরিবর্তন করতে চায় এবং সমস্ত নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করতে চায়, 72-এর সংবিধান বাদ দিয়ে 24-এর নতুন সংবিধান করার যদি কোনো প্রস্তাব থাকে এবং সেখানে যদি বলে এইসব প্রস্তাবনা নিয়ে আগামীতে গণভোটে আমরা যাব, তাহলে তো একটা ব্যাপক আবার একটা বিতর্ক শুরু হয়ে যাবে। আমরা তো বিতর্কের অবসান চাচ্ছিলাম, বিতর্কের 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করতে গিয়ে আবার আমরা শেখ হাসিনা যে হত্যাযজ্ঞটা করেছে সেগুলো আমরা আবার প্রত্যেক দিন আমাদের স্মরণে নিয়ে আসছি, তাদেরকে সম্মান জানাচ্ছে, পরিবারগুলোর পাশে সরকারও দাঁড়াচ্ছে, রাজনৈতিক দলও দাঁড়াচ্ছে, তাদেরকে নিয়ে সেই বিভিন্ন জায়গায় আমরা সম্মাননা দিচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু আপনি যখন এই কাজটা শুরু করবেন কালকে, আমার তো মনে হয় একটা মহাসংকটের মধ্যে ফেলে দেবেন। কারণ এনসিপি আপনাদের কি বলবো আশীর্বাদ পুষ্ট
যে দলটি এখনো নিবন্ধন হয় নাই, তারা তো হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়। শহীদ মিনারে তারা 3রা আগস্ট নাকি জুলাই সনদ ঘোষণা করে দেবে, এবং এই জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে এটা যদি স্বীকৃতি না পায়, তাহলে তারা আরেকটা আন্দোলনের মধ্যে চলে যাবে, এসব কথাও বলতেছে। তো এত রক্তপাতের পরও যদি কোনো কারণে কারো ভুলের জন্য আবার বাংলাদেশের জনগণের উপর একটা বিপর্যয় এবং মহাবিপর্যয় যদি চেপে বসে, তাহলে সেটার দায়িত্ব নেবে কি? এই কারণে আমি বলি, প্রধান উপদেষ্টা আমার ভাই খুরশেদ ভাই বলেছেন যে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, সারা বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা আছে। তো আপনার হাত দিয়ে যদি আবার নতুন করে বিপর্যয় হয়, আমরা চেয়েছিলাম আপনার মাধ্যমে এই মহাসংকট থেকে আমাদের উত্তরণ করবে। শেখ হাসিনা যে পর্যায়ে 15 বছর রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে, পুরা রাষ্ট্র কাঠামোকে, সেখান থেকে আপনি একটা উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতাটা ছেড়ে দেবেন। সেই কাজটার তো মনোযোগে আমরা দেখছি না। তবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, তারা বলছে যে আমরা ডিসেম্বরের নির্বাচন হলেও আমরা প্রস্তুত আছি। তো এই জন্য তো নির্বাচন কমিশন প্রস্তুত, জনগণ প্রস্তুত, অধিকাংশ রাজনৈতিক দল প্রস্তুত। সরকার কেন প্রস্তুত না? তারা কেন পজিটিভলি রোডম্যাপ ঘোষণা করেন? এখন শুনতেছি তারা এই 5ই আগস্টের আগে পরে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, সেখানে সম্ভবত একটা নির্বাচন সম্পর্কিত একটা দিক নির্দেশনা তারা দেবেন। আমরা আশাবাদী হইতে চাই। জি, আমরা আশাবাদী হতে চাই। কয়েকটা বিষয় মোটা দাগে, যেটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বললেন, যে জনগণ প্রস্তুত, বেশিরভাগ রাজনৈতিক দল প্রস্তুত, যারা নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন প্রস্তুত, তাহলে সরকারের প্রস্তুতি নিয়ে অপেক্ষা কেন? সেই ধরনের একটা প্রশ্ন তুলেছেন। আপনি কীভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে আন্তরিকতার বিষয়, যে আসলে আন্তরিকভাবে সবাই চায় কিনা যে দ্রুত নির্বাচন হোক। এই জায়গায় আন্তরিকতার জায়গায় আসলে এক একজনের ইন্টেনশন ম্যাটার করে, যে আসলে সবাই ক্ষমতায় যেতে চায় অথবা ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি আমরা দেখছি। এই সরকার সম্পর্কে আমাদের যেটা প্রত্যাশা ছিল, যে এই সরকার একটা অন্তর্বর্তী সরকার, এই সরকার ক্ষমতা নিয়ে তার কোনো রকম মোহ থাকবে না। এই সরকার একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু বিভিন্ন সময়ই এটা দেখা যাচ্ছে, এমন কথা শোনা যাচ্ছে যে সরকারের ভেতরেও সরকার আছে, সরকারের ভেতরে সবাই না হোক, সরকারের ভেতরের সরকার ক্ষমতায় আরও আঁকড়ে থাকতে চায়, আরও তাদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে চায়, এরকম কথা আমরা বারবার শুনছি। কিছুদিন আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একই কথা বলছিলেন, যে সরকারের ভেতরে সরকারের অস্তিত্ব আমরা প্রবলভাবে অনুভব করছি এখন। তো সবাই যে আসলে, বিশেষ করে সরকারের ভেতরে যারা আছেন, তারা তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের হাতে অনেক ক্ষমতা এবং এখতিয়ার আছে। সেই ক্ষমতা কাজে লাগিয়ে তারা যদি নির্বাচনকে বিলম্বিত করতে চান, সেটা খুব দুঃখজনক হবে। যারা মনে করছে যে আমি এখন যে ক্ষমতার চর্চা করতে পারছি, কারণ এখন এই সরকারে আমার একটা শক্তিশালী বলয় তৈরি হয়েছে, সেই প্রভাব বলয়কে কাজে লাগিয়ে আমি প্রশাসনকে আমার মতন করে নিয়ন্ত্রণ করতে পারছি, পুলিশকে আমার মতন করে নিয়ন্ত্রণ করতে পারছি, আর্থিক খাত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমি আমার প্রভাব বিস্তার করতে পারছি। নির্বাচন হয়ে গেলে এই প্রভাব আর থাকবে না, কারণ আমি হয়তো জিতবো না। সো তার চেয়ে এই অবস্থাটাকেই যতদিন ধরে রাখা যায়, তাতে আমার প্রভাবটা আরও বাড়বে এবং তাতে আমি আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাবো। যত বিলম্বিত হবে নির্বাচন, তত আমি শক্তিশালী হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। এরকম মানসিকতা কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে, রাজনৈতিক মহলের মধ্যে দেখা যাচ্ছে। এগুলো দুঃখজনক। নির্বাচন দ্রুত হতে হবে। নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করেই নিজের শক্তি যাচাই করতে হবে, জনসমর্থন মানে কার কতটা আছে না বা নাই, সে নির্বাচনের ভেতর দিয়ে যেতে হবে। জুলাই সনদের প্রসঙ্গ আসলো, যে এখন সেটি জুলাই সনদে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে যেই আলোচনা এতদিন পর্যন্ত হয়েছে, তার একটা সামারি হয়তো জুলাই সনদে থাকবে, এবং সেটি আমরা আশা করছি। জুলাই সনদ এর বাইরে গিয়ে অন্য কিছু হবে, বা শুধুই সংবিধানের প্রিএমবেলের মতন ওইরকম কিছু হবে, সেটা আমার মনে হয় না। যে এতদিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে, তার মধ্যে যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো তো থাকবেই। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সমস্ত ইস্যুতে ঐক্যমত্য হয়নি, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ইস্যুগুলো নিয়ে আসার সুযোগ থাকবে। তারপরও আরও কোনো কিছু থাকবে কি না, যেই আশঙ্কার কথা
সুব্রতদা বলছিলেন সেই আশঙ্কা করার মতন কিছু থাকবে কিনা আমরা কালকেই সেটা দেখতে পারবো। তো না দেখে আসলে মন্তব্য করা, এর চেয়ে বেশি মন্তব্য করা ঠিক হবে না। বাট আমরা যেটা করতে চাই যে জুলাই সনদ নিয়ে 5ই আগস্টের পর থেকেই সবার এক ধরনের প্রত্যাশা আছে, এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, আমরা আইনের শাসন দেখতে চাই। সেই যে প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশার প্রতিফলন যাতে জুলাই সনদে থাকে। এবং জুলাই সনদ যেহেতু বলা হচ্ছে যে জুলাই সনদ সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত সই করবেন, তারা সই করে তারা অঙ্গীকার করবেন যে পরবর্তী সংসদের মাধ্যমে, ত্রয়োদশ সংসদের মাধ্যমে এই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন হবে এবং তার ভেতর দিয়ে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো। সেই প্রত্যাশা আমরা আসলে ধরে রাখতে চাই এবং আমরা আশা করি যে কোনো সংখ্যাই শেষ পর্যন্ত সত্য হবে না, বরং আমাদের আশাই সত্য হোক। জি, নিশ্চয়ই কোনো সংখ্যায় সত্য না হোক সেটাই আমরা প্রত্যাশা করছি। আমরা আবার একটা শেষ বিরতি নিচ্ছি। আমাদের সাথে গণফোরামের নির্বাহী সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। আমরা এই দুই অতিথিকে নিয়ে আবারও ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনায় অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সে চাঁদাবাজির একটা প্রসঙ্গ কিন্তু এসছে। আমি সুব্রতদা আপনাকে দিয়েই এই আলোচনাটা করতে চাই। সেটি হচ্ছে গিয়ে আসলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গণমাধ্যম বলি বা সোশ্যাল মিডিয়াগুলি বলি বা বিশেষ কিছু রাজনৈতিক দল বলি, একটি দলের প্রতি কিন্তু এই ধরনের একটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছিল বলে তারা দাবি করেন। যে কোনো কিছু ঘটলেই বিএনপি বা তাদের উপর একটা চাপিয়ে দেওয়ার ঘটনা সবসময় বলা হয়। হয়তোবা দেখা গিয়েছে যে কোনো এক সময়কার রাজনৈতিক প্রতিহিংসার একটা ঘটনা ঘটেছে, বা কোনো এক সময়ে যে জমির মালিক একজন ছিল তিনি হয়তো বিএনপি সমর্থিত হতে পারেন, তিনি জমিটি তার কাগজপত্র দলিল দস্তাবেজ থাকার পর পাননি, এখন সেই জমিতে তিনি চাষাবাস করছেন, সেটাও কিন্তু বিএনপির উপর চাঁদাবাজি দিয়ে চালানো হচ্ছে বলে মনে করা হতো। কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটেছে যে চাঁদাবাজি, তো আসলে এটা এমন নয় যে একটি দলই করে, সবাই কিন্তু ওখানে মনে হয় যে একটা অংশীদারিত্বের মধ্যে আছে। এনসিপির পক্ষ থেকে এটা বিবৃতি দেওয়া হয়েছে। আমি তারপরও বলি যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সাম্মী আক্তারের বাসায় বৈষম্য বিরোধী 4 নেতাকে আটক করা হয়েছে, 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সার্জিস আলম সাহেব এনসিপির মুখ্য সংগঠক, তিনি বলেছেন কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচিত কেউ চাঁদাবাজি তদবির মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবে। আপনি এই চাঁদাবাজির বিষয়টি বিশেষ করে যারা গতকালকে অভিযুক্ত হয়েছেন, আপনার বিশ্লেষণ কি? এতদিনে অরিন্দম কহিল বিষাদে। আমরা যে গত 10 মাস ধরে আলোচনা করছি তোমাদের কানে ঢুকে নাই? তোমরা কোথায় কোথায় দখল করতেছো, কোথায় কোথায় ফ্লোর নিচ্ছ, রূপায়ণ বিল্ডিং থেকে শুরু করে কোন কোন কর্পোরেট বডিতে গিয়ে খুব কি বলা যায়, কত ধরনের বিশাল বিশাল অ্যামাউন্ট তোমরা নিচ্ছ, এগুলো তো জনগণ জেনে ফেলেছে। আর একটা ঘটনা ধরা পড়েছে, তো এরকম তো শত শত ঘটনা জেলাওয়ারি ঘটছে, এবং কত লোকরে তোমরা অব্যাহতি দিয়েছো সেটাও তো আমরা জানি। তো সর্বশেষ যেটা হয়েছে, এটা তো একটা ঢাকা রাজধানী শহরে, তাও আবার সাম্মী আক্তারের বাসায় গিয়ে এই কাজটা করলাম। এবং এগুলো তো থানায়ও দেখি যে দেখো না দেখার হয়। কলাবাগান কদিন আগে তো হলো, সেখানে গিয়ে তো একজন নেতা ওদেরকে নিয়ে আসলো, পরে বলে যে আমার ভুল হয়েছে। এখন ভুলে বলে তো সব যাচ্ছে রাজনীতির মধ্যে। তোমরা শুরুটাতে করছো ভুল দিয়ে। হ্যাঁ, বিএনপি যে কিছু করছে না তা না, কিন্তু আপনাকে ভাবতে হবে যে 17 বছর তাদের জায়গা জমি অন্যরা দখল করেছে, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো অন্যরা দখল করে নিয়েছে। এখন হয়তো সেগুলো তারা আবার পুনরুদ্ধার করছে। আর সেটাকে যদি আপনি বলেন যে বিএনপি সব করছে, কী করে ওই হাট বাজার, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, আমি তো এর বাইরে বড় কিছু করতে দেখি না। আর আরেক গ্রুপ যে হাদিয়া নেমে মাঠে নেমেছে, এগুলো দেখবেন না আপনারা? কর্পোরেট চাঁদাবাজি নাকি? হ্যাঁ, সমস্ত বিজনেস অফিসে গিয়ে ধর্মীয় পুস্তক, কোরআন, পবিত্র কোরআন সহ দিয়ে আসে। হ্যাঁ, দিয়ে তারপরে নাকি বলে যে একটু হাদিয়া দিতে হয়। এটা কি?
কেউ করে চাঁদা আর এনসিপি করে ডোনেশন, এখন বলে ডোনেশন হচ্ছে, আর ওনারা করে হাদিয়া। আরে ভাই কারো চেয়ে তো কম যাচ্ছ না তোমরা। আর সব কিছু মিলে যত দোষ নন্দ ঘোষ বিএনপির উপর চাপাই দেওয়ার চেষ্টা করো। আরে বিএনপি পর্যন্ত 3,500 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আরো নিচ্ছে। কালকেও তো দেখলাম ঢাকা শহরের স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এমনকি রবিউল, আমাদের ধানমন্ডি রবিউলকে নিয়ে কিছু একটা ঘটনা ঘটছে, তাকেও তো কিছু পদবঞ্চিত করেছে। তো ব্যবস্থা তো ওরাই নিচ্ছে, তোমরা নিচ্ছ কয়টা? এটা তো হাতে নাতে ধরা পড়ার পরে, অন্যগুলো তো তোমরা ম্যানেজ করে ফেলতেছ। এবং তোমরা যে হারে সমাজটাকে আবার কলুষিত করেছে, বিশেষ করে তরুণ সমাজকে, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে, যাদেরকে নিয়ে জাতি যুগে যুগে গর্ব করবে, সে একটা প্রজন্মকে তোমরা যে আজকে রাজনীতির মাঠে নামিয়ে ইনু সাহেবকে আমি এটাকে দোষারোপ করব, আপনি তাদেরকে উৎসাহিত করেছেন এই রাজনৈতিক দল করার জন্য। তাদের সেই ম্যাচুরিটি এখন আসে নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নাই, কলেজে শিক্ষার পরিবেশ নাই, সেখানে শিক্ষকদেরকে অপমানিত করা হচ্ছে, পদচ্যুতি করা হচ্ছে, দৌড়ের উপর রাখা হয়েছে, অপমানিত করা হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা তো বুঝি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজগুলো কি, কোথায়, কিভাবে অ্যাকশনে যাচ্ছে। তারা তো অনেক সময় দেখো না দেখার ভান করে এবং মিডিয়াতে যেটা লেখে তারা উল্টাটা বলে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে হঠাৎ করে এই সময়টায় যেভাবে এনসিপি বলেন, জামাত বলেন, যে কর্মকাণ্ডগুলো করছে, এগুলো জনগণের কাছে একেবারেই গ্রহণযোগ্য না। তারা কেন যে উপলব্ধি করছে না যে শুধুমাত্র বিএনপি করছে, এইটা একটা আওয়াজ তারা তুলেছে। একসময় আওয়ামী লীগ করতো না, যত ঘটনা করতো বিএনপি জামাত ট্যাগ দিত। তা আমি বলতাম যে হ্যাঁ, বিএনপি জামাত তো করে, কিন্তু অধিকাংশ দেখি তো আওয়ামী জামাত করতেছে, মানে আওয়ামী লীগে এখন জামাত হয়ে গেছে। সুতরাং ওই বিএনপি জামাত করিয়া ওই আওয়ামী লীগের অপকর্মগুলোকে রাগডাক করার চেষ্টা করবেন না। খুব অসন্তুষ্ট হয়েছিল যখন এইসব কথা বলেছে, বিবিসিতেও বলেছে। তো এখনো যে কাহিনীগুলো হচ্ছে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এনসিপির নেতারা সেখানে বসে আছে, তারা সেখানে সরকারের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। টেন্ডার থেকে শুরু করে পদায়ন, ট্রান্সফার, ডিসি নিয়োগ, বিভিন্ন প্রতিষ্ঠানের ডাইরেক্টর জেনারেল, আরো কত কি। সর্বশেষ একটা দেখলেন এতে টেক্সট বুক বোর্ডে এত বড় একটা অপকর্ম করে গেল, কি ব্যবস্থা নিয়েছো তার বিরুদ্ধে? তুমি তাকে পদ থেকে সরিয়ে দিয়েছো, বাস, আর দুদকের মতো কাজ করতেছে। কোনো ব্যবস্থা তো হলো না। কেউ কেউ হয়তো আবার পালিয়ে যাবে, ওই যে শেখ হাসিনা 400 কোটি টাকা পিউনের মতো। তো এই যে পুরা সমাজ ব্যবস্থার মধ্যে যেখানে একটা আমরা এই এত বড় একটা ত্যাগ তিতিক্ষা রক্তপাতের মধ্য দিয়ে মনে করেছিলাম যে বাংলাদেশটাকে আমরা একটা আদর্শিকভাবে উচ্চ মার্গে নিয়ে যাব, সেই জায়গায় যারা করার কথা এই তরুণ সমাজ, তাদের এই অধপতন দেখে আমাদের হতাশা ব্যক্ত করার তো আর কিছু না, আর তাদের দেখারও তো কেউ নাই। এখন আমরা যে কথা বলি তারা খুব বিরক্ত হয়। যদিও আমাকে হসপিটালে তারা দেখতে গেছিল, আমি একটু মাঝখানে অসুস্থ ছিলাম। ধন্যবাদ, আপনাদের মানবিক গুণ আমরা দেখলাম সেটা। কে গিয়েছিল? কিন্তু এনসিপি দেখতে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা তো খুব ভালো না, তো কিন্তু যে কাজগুলো করছেন এগুলো তো এখন আমাদের মুখ খুলতে হবে। আমরা মুখ খুলতে, কারণ যুগে যুগে আমরা মুখ খুলেছি। অনেক সমাজে এখনো কিছু লোক আছে তারা সাদাকে সাদা বলে, তাই না? আপনাদের সাংবাদিক, সব সাংবাদিক তো আর পৌঁছে যায় না বা দোষর হয় না। আপনাদের মতো অনেকেই সমাজে আছে, আপনাদের মতো অনেকেই আছেন যারা এখনো কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগের সময়ও করেছেন, বিএনপির সময়ও করেছেন, ইউনূসের সময়ও করেছেন। সুতরাং আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। কিন্তু তোমরা যারা সামনে আসতে চাচ্ছ, তোমরা যে তোমাদের চারিত্রিক এই যে অধপতনগুলো হচ্ছে, এগুলো আমরা খুব শঙ্কার মধ্যে আছি। হ্যাঁ, কারণ তোমাদের হাত দিয়ে আমরা আশা করেছিলাম যে একটা উন্নত সমাজ আমরা পাবো, এবং একটা উন্নত নৈতিক মানের একটা সমাজ ব্যবস্থা তরুণদের মধ্যে এসে গেছিল। কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে সেই জাগ্রত হয়েছিল সেই সমাজের জন্য। কিন্তু কি কারণে যে আবার এটাকে আমরা নষ্ট করলাম, এবং যাই হোক, এটা হয়তো ভবিষ্যতে আমরা বলতে পারবো যে ইউনূস সাহেব কেন এটা শক্ত হাতে উনি ধরছেন না, বা শক্ত হাতে উনি কেন এই ছেলেগুলোকে কন্ট্রোল করতে পারছেন না। অনেক সময় মনে হয় যে ওদের দিকে উনি নাটক করান। ওই যে একটা পদত্যাগের নাটক হচ্ছিল না মাঝখানে, এগুলো তো অনেকটা ছেলে মানুষই আর কি। আশা করি ভবিষ্যতে এরকম নাটক করবেন না। তাদের এত যেভাবে আপনারা প্রটোকল দিচ্ছেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতো প্রটোকল দিচ্ছেন সিকিউরিটির জন্য, এত আমি আগেও বলেছি যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে সভাগুলো করার সুযোগ করে দিচ্ছেন, তাহলে তাদের জনসমর্থনের অবস্থাটা কোথায়? এত যদি তাদের জনসমর্থন থাকাই উচিত, আমরা তো তাই মনে করি, তাহলে এত নিরাপত্তার দরকার কি? রাষ্ট্রীয় বাহিনীকে তাদের পেছনে দেওয়া। একটা শুনলাম নেত্রকোনাতে স্কুল বন্ধ করে দিয়ে সেখানে নাকি নিরাপত্তা বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে। তো আশা করি এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একসময় খুব বড় আকার ধারণ করে। আপনিও দেখেছেন গত সরকার, যেগুলো খুব আলোচনার মধ্যে আসলেই এটাকে শেষ করে দেওয়া যাইত, কিন্তু সরকার সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় নাই, ভ্রুক্ষেপ করে নাই, বরঞ্চ আরো বাতাস দিয়েছে। যে কারণে হাসিনার পতনটা আমরা এইভাবেই দেখলাম, করুণ পরিণতি। তো এখনো এই ইউনূস সাহেব যদি এটা শুরুতেই এই সমস্ত তরুণ সমাজকে যদি দিক নির্দেশনা না দেন, তাহলে আমি আগেও বলেছি যে বোধহয় আরেকটা বিপর্যয়ের দিকে আমরা অগ্রসর হব। জি, হ্যাঁ, আমি একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে 10 লাখ টাকা নিয়েছিল আগে, বোধহয় পরে আরও 1 কোটি টাকা দাবি করেছে, এবং সেই দাবির ক্ষেত্রেই কিন্তু দেখা গিয়েছে যে তারা গ্রেফতার হয়েছে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত সাবেক কয়েকজন কিন্তু ফেসবুক স্ট্যাটাসে কিন্তু এটা তীব্র সমালোচনা করেছে। এবং সার্জিস আলমের কথা যেটি দাদা একটু বললই, যে কহিল অরিন্দম একটা কথা বললো যে আগে কোথায় ছিলেন। তো আসলে এই যে ব্যাধিটি, সেই ব্যাধিটি কিন্তু আসলে আমাদের সমাজে যে রয়েছে সেটি তো রয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে আমরা মিডিয়াগুলোর কথাও বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলি, একটি দলের প্রতি কিন্তু ইঙ্গিত করবার চেষ্টা করে, এবং সেই ইঙ্গিত করবার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বিশেষ কয়েকটি দল কিন্তু সেটাকে নানাভাবে কৌশলে সেটি তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি কীভাবে দেখছেন? এটা খুব বাস্তবতা যে এটা ঘটছে, যে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে ট্যাগ করার একটা প্রবণতা প্রবলভাবে আমরা দেখছি। এইটা হয়তো তারা রাজনীতির অংশ হিসেবে নিয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, কিন্তু বাস্তবতা আসলে কি? বাস্তবতা হচ্ছে, আমি একটা জায়গায় আসলে একটা কথা বলতে চাই যে বিএনপি বাংলাদেশের এত বছরের দল, এই মুহূর্তে নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল। বিএনপির 11 বা 12টা অঙ্গ সংগঠন সহ আপনি যদি কেন্দ্র থেকেই শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যান, প্রায় 4500-এর বেশি ইউনিয়ন পরিষদ আমাদের, প্রত্যেকটা পর্যায়ে বিএনপির কমিটি রয়েছে। ইউনিয়ন কমিটি থেকে শুরু করে আপনার সেন্ট্রাল কমিটি পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ সংগঠনের, তাতে বিএনপির যে কোনো কমিটিতে যারা পদ ধারণ করেন তাদের সংখ্যা প্রায় 1.5 কোটির মতন। একদম কেন্দ্র থেকে শুরু করে একদম তৃণমূলে ইউনিয়ন কমিটির কমিটির সদস্য পর্যন্ত যদি আমরা হিসাব করি, সেই 1.5 কোটির মধ্যে কিছু লোক যারা বিপদগামী হচ্ছে, যারা বিভ্রান্ত হচ্ছে, বা তারা চাঁদাবাজিতে জড়াচ্ছে। যারা চাঁদাবাজিতে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে বিএনপি অ্যাকশন নিচ্ছে। আমরা দেখেছি প্রায় 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে বিএনপি অব্যাহতি দিয়েছে কিংবা বহিষ্কার করেছে। আমরা কিন্তু বিএনপির অ্যাকশন দেখছি। সো যখন বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়, মামলাও করা হয় বিএনপির নিজের দলের পক্ষ থেকে, আপনার 1.5 কোটি লোকের মধ্যে যদি 4,000 লোক অপরাধ করে,
সেটা আসলে পার্সেন্টেজে কত, কিন্তু সেটাকে অনেক ফুলিয়ে ভাবিয়ে দেখানো হচ্ছে। যদি অন্যায় করে এবং তার কোনো প্রতিকার না হয়, যেটা আমরা শেখ হাসিনার মধ্যে দেখেছি যে বিভিন্ন সময়ে ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে তাদের নেতাকর্মীরা যখন অন্যায় জড়িয়েছে, সরকার তাকে আড়াল করার চেষ্টা করেছে, সরকার জিনিসটাকে বিএনপি জামাতের উপর চাপিয়ে দিয়ে জিনিসটাকে অন্য দিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। এখানে আমরা দেখছি যে যখনই রিপোর্টেড হচ্ছে তখনই বিএনপি অ্যাকশান নিচ্ছে। সো যখন আপনি প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছেন বা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন, তখন কি দায়টা আপনার উপরে থাকে না আসলে। বরং যেটা হয় যে সরকারের কাছ থেকে আমরা কি আশা করি, সরকারের কাছ থেকে আমরা আশা করি যে কেউ অপরাধ করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেখানে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। বিএনপির যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়নি কেন সরকারের তো উচিত ছিল যে বিএনপি তাদের অলরেডি মার্ক করেছে এরা চাঁদাবাজির সঙ্গে জড়িয়েছে, এদের বিরুদ্ধে বিএনপির সক্ষমতা কি, সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে, যেহেতু বিএনপি ক্ষমতায় নেই, বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, সাংগঠনিক ব্যবস্থায় সর্বোচ্চ পদক্ষেপ হতে পারে আজীবন বহিষ্কার। বিএনপি সেটা করলো। সরকারের তো উচিত যে চাঁদাবাজির জন্য তার বিরুদ্ধে মামলা করা, তাকে গ্রেফতার করা, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। সে ধরনের আইনগত কোনো পদক্ষেপ আমরা সাধারণত দেখছি না। তার মানে কি এটাকে জিয়ে রাখা হচ্ছে? এই প্রশ্নগুলি এবং এইটা যে সংকট তৈরির কথা কিছুক্ষণ আগে দাদা বলছিলেন, যে সেরকম সংকট তৈরির জন্যে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এক ধরনের একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, সেরকম কি হচ্ছে? সেই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সামনে এসে যায়। আপনি কালকের ঘটনার কথা যেটা বলছিলেন, সেই প্রসঙ্গে আমি হাসনাত আবদুল্লাহ এবং উমামা ফাতেমা, যে ওদের দুই নেতা নেত্রীর তাদের দুটো বক্তব্যের কথা উল্লেখ করতে চাই। হাসনাত আবদুল্লাহ বলেছেন যে একজন আসামির নাম উল্লেখ করে বলছেন যে কাদের ব্যাকিংয়ে, কাদের পাওয়ারে সে এত এ ধরনের অপকর্ম করতে পারে সেটা দেখা উচিত। উমামা বলেছেন যে এটার আরো গভীরে যাওয়া উচিত, কারণ এদের শিকড় আরো অনেক গভীরে। আমি মনে করি যে এইটা আসলেই, যে প্রথমে গিয়ে 50 লাখ টাকা চাইলো, 10 লাখ টাকা নিয়ে আসলো, গতকাল গিয়ে বাকি 40 লাখ টাকার জন্য ইয়ে করলো, এটা শুধুমাত্র এই 4 জন করেছে এটা নাও হতে পারে। এর পেছনে হয়তো আরো অনেকে জড়িত থাকতে পারে, এবং সেই ইঙ্গিত আমরা হাসান আবদুল্লাহর কথাই পেয়েছি, আমরা উমামা ফাতেমার কথাই পেয়েছি। আমরা বিষয়টা যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয়, এবং এটাই একমাত্র ঘটনা সেটা না, কারণ আরও হয়তো অনেক ঘটনা ঘটছে, এটা একটি ঘটনা যেটি প্রকাশিত হয়েছে, কিন্তু প্রকাশ হয়নি এমন ঘটনা আরও অনেক আছে। এবং আমরা যে এর আগে কয়েকটি ঘটনা দেখেছি, যে এনসিপির তানভীর বলে একজন নেতা তার 150 কোটি টাকার মানে মালিক হয়ে গেছে এমন কথা আমরা শুনেছি। তারপর একজন উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস কিংবা স্বাস্থ্য উপদেষ্টার পিও, তারা 100 কোটি টাকার বেশি মালিক হয়ে গেছে কয়েক মাসের মধ্যে, এরকম কথা আমরা শুনেছি। দুদক তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে, তদন্ত করছে, সেই বিষয়গুলো আমরা জেনেছি। প্রাথমিক তদন্তে দুদক অভিযোগের সত্যতা পেয়েছে, এ ধরনের কথা আমরা শুনেছি। তার মানে হচ্ছে যে এটা একমাত্র ঘটনা না। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং আমরা যেটা বারবার বলছি, প্রথম থেকেই একটা কথা আমি বলছিলাম যে নিঃসন্দেহে এই যে ছাত্রগণ অভ্যুত্থানের তারুণ্য, এই তারুণ্য অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে, অসম্ভব রকম দেশপ্রেমের পরিচয় দিয়েছে। বুলেটের সামনে দাঁড়িয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে ছাত্রগণ অভ্যুত্থান ঘটিয়েছে, ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। এই প্রজন্ম আমাদের অসাধারণ সম্পদ, এবং এই প্রজন্মই আসলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সামনে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রজন্ম যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হয়, পথচ্যুত না হয়, সেটা আমাদের সবার খেয়াল রাখা উচিত, এবং সবার সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের সবার সেটা করা উচিত ছিল। আমরা খুব অবাক হয়েছি যে তারা রাজনৈতিক দল করবে, তাতেও আমাদের কোনো আপত্তি কিছু নেই, কিন্তু তাদের রাষ্ট্র ক্ষমতায় যখন আপনি জড়াচ্ছেন, রাষ্ট্র ক্ষমতা এক ধরনের, আমাদের রাষ্ট্র ব্যবস্থাই এক ধরনের করাপ্ট। তো এই ব্যবস্থা আপনাকে অনেক প্রলোভন দেখাবে, সেই প্রলোভন সামাল দেওয়ার মতো মানসিক শক্তি অর্জনের জন্য তাদেরকে আসলে প্রস্তুত করা উচিত ছিল। সেভাবে প্রস্তুত না করেই তাদের ছাত্র প্রতিনিধি হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে জড়ানো, এমনকি উপদেষ্টা হিসেবে ছাত্র প্রতিনিধিদের সম্পৃক্ত করা, আমরা এটার আসলে প্রথম থেকেই বিরোধী ছিলাম, নীতিগতভাবে বিরোধী ছিলাম। যে এই বয়সের ছেলে মেয়ে যাদের সেই মানসিক প্রস্তুতি তৈরি হয়নি এখনও, তাদের সেভাবে শক্তভাবে মানসিক দৃঢ়তা নিয়ে তাদের তৈরি করতে হবে যে কোনো ধরনের প্রলোভনই তাদের টাচ করতে পারবে না।
তারা সব প্রলোভনের ঊর্ধ্বে থেকে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করবে। সেই জায়গায় তাদের আসলে ওয়াচডগের রোল হতে পারতো, তাদের রাজনৈতিক দল গঠন করে রাজনৈতিক ভূমিকায় থাকতে পারতো। কিন্তু প্রশাসনিক ক্ষমতা, রাষ্ট্রের প্রশাসনের সাথে, মন্ত্রণালয়ের সাথে তাদের সম্পৃক্ত করা, এটি একটি বড় ভুল বলে আমি মনে করি, এবং সেই ভুল এই সরকার করেছে। এর দ্বারে সরকারও এড়িয়ে যেতে পারবে না। জি দাদা, শেষ করবো একটা প্রসঙ্গ। আমরা কিন্তু যেটি হাসনাইন খুরশিদ ভাই বললেন সেটি হচ্ছে যে এই ছাত্ররা যারা ফ্রন্ট লাইনে ছিল, এই আন্দোলনটি তো 15-16 বছরের একটা পুঞ্জীভূত আন্দোলন, একটা বিস্ফোরণ, এবং সেখানে গত 2 দিন থেকেই দেখতে পাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু যখন আবরারের পরিবার দেখা করতে গেল তখন আওয়ামী লীগ আমলের সকল গুম খুন হত্যা যে করেছেন তাদের তালিকা করার কথা বলল। গতকালকে আমরা দেখেছি যে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনারও একটা তালিকা করবার জন্য বা ঘটনার বিষয় নিয়ে তিনি তার আলোচনায় তুলেছেন। এখন যে প্রশ্নটি হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু সবাই সম্পৃক্ত ছিল। আজকে আমরা এনসিবির কথা বলি, জামায়াতের কথা বলি, বিএনপির কথা বলি, গণফোরামের কথা বলি, আমরা ভিপি নূর ভাইয়ের যে দল তার কথা বলি, মান্না ভাইয়ের কথা বলি, সবাই কিন্তু আন্দোলন সম্পৃক্ত ছিল। এই যে এখন যে পরিস্থিতি বা পরিবেশটা লক্ষ্য করা যাচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, সেই পরিবেশ কি একটা জনমনের শঙ্কা তৈরি করে কিনা যে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে? না, সেটা তো প্রধান উপদেষ্টাও তো শঙ্কার মধ্যে ছিলেন যে আমাদের মধ্যে বিভেদের কারণে ফ্যাসিবাদ ফিরে আসার একটা ক্ষেত্র তৈরি হতে পারে, এবং তিনি কিছু আলামত দেখতে পাচ্ছেন। তো এটা তো আমাদের সাথে মিলে যায়, আমরা তো তাই বলছি। কিন্তু আপনি এই সংখ্যাগুলো কেন তৈরি হচ্ছে? আপনি তো এখনো জাতিকে কোনো কমিটমেন্ট দিলেন না নির্বাচনটা কবে হবে। একটা গণতন্ত্রের লড়াইয়ে গত 17 বছর এতদিন পর আপনি স্বীকার করেছেন। আমি তো কয়েক জায়গায় এটা উত্থাপন করেছি যে 17 বছর যারা নিহত হয়েছে, গুম হয়েছে, ক্রস ফায়ারে গেছে, তাদেরও গেজেট করতে হবে, তাদেরকেও শহীদ হিসাবে সম্মানিত করতে হবে, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে, এবং ওই সময়ে যারা আহত হয়েছে তাদের সাথেও রাষ্ট্রকে সম্পৃক্ত হতে হবে। একই সাথে 31 জুলাইয়ের ঘটনায় যারা শহীদ হয়েছে তাদের জন্য আপনারা করছেন, আরও করা উচিত। আজকে আবার দেখলাম যে তাদের যে ফ্ল্যাটের ইয়েটা ছিল, কর্মসূচিটা, সেটা নাকি আবার বাতিল করা হয়েছে। হয়তো অন্যভাবে সেটা ম্যানেজ করা হবে, সেটা সরকার ম্যানেজমেন্টের বিষয়। তারপরে তাদেরকে ভাতা দেওয়ার বিষয়টা হয়েছে। তো প্রধান উপদেষ্টা তার এই বক্তব্যের সাথে আমরা একমত যে তিনি সবাইকে সম্মানিত করতে চান। তো এখন এই ঘটনাবলিতে মনে হচ্ছে যে দিল্লিতে বসে যিনি কলকাঠি নাড়াচ্ছেন এবং প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়াতে, সেটা ফেসবুক হোক, আরেকটা কি টাইগার না কি একটা টেলিগ্রাম, হ্যাঁ, এইখানে উনি বক্তৃতা দিচ্ছেন, লন্ডনে ভাষণ দিচ্ছেন, নিউ ইয়র্কে ভাষণ দিচ্ছেন, দিল্লিতে বসে বসে। আরও ইন্টারেস্টিং হচ্ছে, খোদ দিল্লিতে প্রেস ক্লাবে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করবে। আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে তারা ওখানে পরিকল্পনা করলো? শেষ পর্যন্ত হয়তো করে নাই বা করতে দেয় নাই সরকার, শুভবুদ্ধির উদয় হয়েছে। তার মানে কি, আমরা মুক্তিযুদ্ধের সময় 9 মাস প্রবাসী সরকার গঠন করে যে কর্মকাণ্ড করেছি, আজকে শেখ হাসিনা সেই ধরনের কর্মকাণ্ড দিল্লিতে বসে করবে আর মোদী সরকার সেটা এলাও করবে, তাহলে তো বাংলাদেশ এটা কখনো মেনে নিতে পারবে না। হ্যাঁ, 71-এর মহান মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহে যা হয়েছিল, সারা দেশের মানুষ, 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকে শেখ হাসিনা বিচ্ছিন্নভাবে সেখানে অনেক নেতাকর্মী টাকা পয়সা নিয়ে ওখানে আশ্রয় নিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে, লন্ডনেও তো মধ্যবিত্ত একটা সমাবেশ করে, নিউ ইয়র্কে করে। আজকে মমতা বলেছে যে কলকাতায় আওয়ামী লীগের নেতাকর্মী যেগুলো আছে সেগুলোকে আমি রাখবো কিনা, মোদের কাছে প্রশ্ন তুলছে। এই প্রশ্ন তো দিল্লিতে হওয়া উচিত, আসামও আছে অনেকেই। তো ওখানে বসে ওরা বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অ্যাক্টিভিটিস করবে, আর সেখানকার সরকার
এবং কেন্দ্রীয় সরকার এটাকে অ্যালাউ করবে, এটা আমরা মানতে পারি না। সুতরাং আমরা আশা করব শেখ হাসিনা, তার তো শুভবুদ্ধি হবে না। এখন এই জয় পুতুল সবাইকে নিয়ে আবার কি একটা ষড়যন্ত্র নাকি শুরু করবে। আশা করি আমাদের সরকার এইসব ব্যাপারে খুবই সজাগ দৃষ্টি রাখবে এবং আমাদের নিজেদের মধ্যে যে ভিন্নতা তৈরি হচ্ছে এবং নিজেদের মধ্যে যে সরকারের সাথে দূরত্ব বাড়ছে, এটা যেন না হয়। আপনি দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল বলেছে যে আপনারা যখন কোনো সংকট সৃষ্টি করেন তখন আমাদেরকে ডাকেন, আর বাকি বিষয় আমাদের সাথে কোনো শেয়ার করেন না, আলাপ আলোচনা করেন না। আমরা চাই রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের সুসম্পর্কটা থাকুক, সরকার বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেই। তাহলে না আমরা বুঝবো যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরা যেমন গত 1 বছর ধরে পরিপূর্ণ সহযোগিতা করেছি, আগামী দিনেও আমরা সহযোগিতা করতে চাই। জি জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, একদম শেষ যে কথাটি সেটি হচ্ছে যে আসলে দেশের বাইরে বসে, পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে বসে ফ্যাসিস্টরা কিন্তু কলকাঠি নাড়ছে। সুতরাং যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, জুলাই বিপ্লব, জুলাই শহীদ, 17 বছরের গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের আত্মার যদি আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে কিন্তু আমাদের ঐক্য ধরে রাখতে হবে। একটা জাতীয় নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিতে হবে, একটা সুষ্ঠু গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশকে, যাতে একটি যে কোনো ভালো নির্বাচনের মাধ্যমে যে দলটি নির্বাচিত হওয়া আসে না কেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করবে এই প্রত্যাশা করে আমরা যাতে কোনো ফ্যাসিস্ট আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে, সেই প্রত্যাশার মাধ্যমে আমাদের আজকের ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।